সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, আমেরিকা ইরানের উপরে অর্থনৈতিক চরম নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। আজকে থেকে ইকোনমিক ডুমসডে ঘোষণা করেছে। এর জবাবে ইরানের জাতীয় সংসদের নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির সদস্য ইব্রাহিম রেজাই তিনি বলেছেন, আমেরিকার এই নিষেধাজ্ঞার সবচেয়ে উত্তম জবাব, বেস্ট অ্যান্সার হবে, বেস্ট রেসপন্স হবে এনপিটি বা পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি থেকে বেরিয়ে যাওয়া। তার মানে তিনি আমেরিকাকে সরাসরি হুমকি দিয়েছেন, আমেরিকা এই ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে গেলে ইরান এনপিটি থেকে বেরিয়ে যেতে পারে। এদিকে নতুন করে ইসরায়েল এবং তুরস্ক সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর এসছে। তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে ভূমধ্যসাগরের এমন কিছু এলাকায় তুরস্কের যুদ্ধ জাহাজের উপস্থিতি দেখা গেছে, যে সমস্ত জায়গায় এর আগে কখনো তুরস্ক যুদ্ধ জাহাজের উপস্থিতি ঘটায়নি, যুদ্ধ জাহাজ নেয়নি কখনো। ইসরায়েলের পক্ষ থেকে, ইসরায়েলের গণমাধ্যমের খবর এটি। এর মানে দাঁড়াচ্ছে ভেতরে ভেতরে কিন্তু তুরস্ক সম্ভবত ভালো একটা ইসরায়েলকে মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। এপাশে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফরে এসেছেন। গতকাল সিরিয়ায় তুর্কি অবস্থানে হামলার পর সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফরে আসলেন। পাকিস্তান কিন্তু মক্কা চুক্তির গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। তার মানে ভেতরে ভেতরে অনেক কিছু ঘটছে। এরপরে আমি দুপুরবেলার ভিডিওতে যে বক্তব্য দেইনি, আমি বলেছিলাম রাতের বেলায় বলবো, সেই বিষয়টিও এখন আলোচনা করব। সেটা হচ্ছে এই যে মক্কা চুক্তির অধীনে যে জোট গঠন হলো তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব, এই জোট যদি ইসরায়েল বিরোধী জোট না হয় তাহলে ধরে নিতে হবে এই জোট কার্যত একটা সময় ইরান বিরোধী জোটে পরিণত হবে। যদি ইরান বিরোধী জোটে পরিণত হয় তাহলে কি সর্বনাশ হবে, সেই বিষয়টা নিয়ে আমি আজকে এখানে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। প্রথমে বলি, আমি দুপুরের ভিডিওতে বলেছি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইকোনমিক ডুমসডে ঘোষণা করেছেন ইরানের বিরুদ্ধে, অর্থাৎ ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে একদম কিয়ামত নাজিল করে দেবেন, এইরকম একটা ব্যাপার। তো অর্থনৈতিক নিষেধাজ্ঞা মানে কি? তিনি বলেছেন যে একদম এমনভাবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে হবে যে পৃথিবীর কোনো দেশ একটি লেনদেন বাণিজ্য করতে পারবে না ইরানের সাথে। যদি করে তাহলে তার বিরুদ্ধে আমেরিকা ব্যবস্থা নেবে এবং নিষেধাজ্ঞা দেবে। তার মানে পৃথিবীর সমস্ত দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে ইরান। এটা হলো আমেরিকার টার্গেট। এর জবাবে ইরানের জাতীয় সংসদের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির একজন সদস্য, তিনি হচ্ছেন ইব্রাহিম রেজাই। তিনি বলেছেন আমেরিকার এই ঘোষণা, ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার সবচেয়ে বড় জবাব হবে ইরানের পক্ষ থেকে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটি থেকে ইরান বেরিয়ে যাবে। যদি ইরান নিজেকে প্রত্যাহার করে নেয় তাহলে সবচেয়ে বড় জবাব হবে। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে এনপিটি থেকে যদি ইরান চলে যায় তাহলে জবাবটা কি জবাব হবে, কি করবে, কি হবে? হবে এই যে আমেরিকা, যে ইসরায়েল বা যে পশ্চিমা দেশগুলো ইরানের পরমাণু শক্তি নিয়ে এত চিন্তিত, এত উদ্বিগ্ন, এত ভীত সন্ত্রস্ত, কিন্তু ইরান একটা জায়গায় আটকা। ইরান এনপিটিতে যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত বৈধভাবে পরমাণু বোমা বানাতে পারবে না এবং তার এই পরমাণু কর্মসূচি সামরিক দিকে ডাইভার্ট করতে পারবে না। যখনই এনপিটি থেকে ইরান বেরিয়ে যাবে, বলবে যে আমরা এনপিটি থেকে নেই, আমরা নিজেদেরকে প্রত্যাহার করে নিলাম, আমরা এই চুক্তির আওতায় আর নেই, তখন তাদের সামনে কিন্তু আর কোনো বাধা থাকবে না। অর্থাৎ আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ যে চুক্তিটা, এই চুক্তি থেকে ইরান বেরিয়ে গেল, নিজেকে প্রত্যাহার করে নিল, তখন তার পক্ষে পরমাণু নিয়ে সামরিক দিকে ডাইভার্ট করা নাকি বোমা বানানো, এই সমস্ত ব্যাপারে তার কোনো দায় দায়িত্ব ওই চুক্তির অধীনে থাকবে না, ওই চুক্তি মানার কোনো প্রশ্ন নেই। তখন আমেরিকা বা অন্য কেউ ইরানের বিরুদ্ধে কী করবে সেটা ভিন্ন কথা, কিন্তু এনপিটিতে না থাকলে ইরান তখন ফ্রি হ্যান্ডে তার মতো করে যা খুশি তাই করতে পারবে। এই এনপিটিতে থাকার পরে ইরানকে নিয়ে যদি এত ভয় থাকে আর সেই এনপিটি থেকে যদি বেরিয়ে যায়
তাহলে ইরান কি এমনি এমনি বের হবে? ইরান তখন পরমাণু বোমা ঘোষণা দিয়ে বানাবে, অথবা বানিয়েছে সেই ঘোষণা দেবে। আমরা পরিস্থিতি দেখার জন্য অপেক্ষা করি কি হয়। তবে এটা ঠিক, আমেরিকা ইরানকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে কিয়ামত নাজিল তো দূরের কথা, কিছুই করতে পারবে না। এদিকে একটু আগে আমি বলেছি যে ভূমধ্যসাগরের এমন কিছু জায়গায় তুরস্ক যুদ্ধজাহাজ মোতায়েন করেছে, যুদ্ধজাহাজের ঘোরাফেরা আনাগোনা উপস্থিতি দেখা যাচ্ছে। ইসরায়েলি গণমাধ্যম বলছে যে এর আগে কখনো সেই সমস্ত জায়গায় তুরস্কের যুদ্ধজাহাজ দেখা যায়নি। এই ঘটনা কখন থেকে ঘটছে? যখন সিরিয়ায় তুর্কি অবস্থানে ইসরায়েল হামলা চালিয়েছে এবং তারপর ভেতরে ভেতরে চাপা উত্তেজনা বিরাজ করছে, তখন এই খবর দিচ্ছে ইসরায়েলি গণমাধ্যম। তুরস্কের গণমাধ্যম এই ব্যাপারে বা তুরস্কের সরকার এই ব্যাপারে খুব বেশি একটা মুখ খুলছে না, তারা বরং কিছু হয়নি এরকম একটা ভাব দেখাচ্ছে। কিন্তু ভেতরে ভেতরে এরকম প্রস্তুতি চলছে, তা কিন্তু মোটামুটি পরিষ্কার। এবং ধারণা করা হচ্ছে বিষয়টা নিয়ে বেশ একটা বড় জটিলতা তৈরি হতে পারে তুরস্ক এবং ইসরায়েলের ভেতরে। তার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এইভাবে। এই অবস্থা যখন সৃষ্টি হয়েছে তখন কিন্তু তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বা তুরস্কের কোনো মন্ত্রী পাকিস্তান সফর আসে না। পাকিস্তান সফরে এসেছে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী, এবং তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রীর সাথে বিভিন্ন জায়গায় বৈঠক করছেন। ব্যাপারটা হয়েছে কি, এইরকম সিচুয়েশনে অনেক সময় নিজেরা ডাইরেক্ট কমিউনিকেশন না করে থার্ড পার্টি দিয়ে যোগাযোগটা করায়, বার্তা আদান প্রদান হয়। এই মুহূর্তে যদি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে আসতো তাহলে কিন্তু ইসরায়েল তার ষড় ইন্দ্রিয় খাড়া করতো যে কী করছে, কী বলছে, কি হচ্ছে একটু দেখি। কিন্তু সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী যখন পাকিস্তানে এসছে তখন কিন্তু আপাতত ব্যাপারটা দূরত্ব, যে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী তো যায়নি, ব্যাপারটা এরকম। তো তারপরেও ধারণা করা হচ্ছে যে এই মাসের শেষের দিকে যেহেতু তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা তুরস্কে বৈঠকে বসবে, ধারণা করা হচ্ছে ওই বৈঠকে এই সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে। এর ভেতরে যদি দুই দেশের ভেতরে কোনো সংঘর্ষ ঘটনা ঘটে সেটা ভিন্ন ব্যাপার, আমরা এটার ব্যাপারেও অপেক্ষায় থাকি। তবে এখানে কথা যেটা আমি দুপুরের ভিডিওতে যে কথা বলতে গিয়েও বলিনি, এখন বলতে চেয়েছিলাম, সেটি হচ্ছে এই যে এই যে মক্কা জোট, মক্কা চুক্তি হলো, এই চুক্তি যা পরিস্থিতি, যা কার্যক্রম, তাতে ইসরায়েলের সাথে এই জোটের সংঘাত অনিবার্য হয়ে উঠবে। যদি এত কিছুর পরেও সংঘাত অনিবার্য না হয় বা এই জোট যদি ইসরায়েল বিরোধী জোটে পরিণত না হয়, আমি বলছি না যে পরিণত হতে হবে, কিন্তু ঘটনা বা কার্যক্রম যে পরিস্থিতি তাতে হতে হয়, যদি তাই না হয় তাহলে ধরে নেব যে একটা সময়ের ব্যবধানে এই জোট বেসিক্যালি ইরান বিরোধী এবং ইরানের যে প্রক্সি ফোর্সগুলো আছে তাদের বিরোধী একটা জোট হবে। কেন বলছি এই কথা? বলছি এই কথা এই কারণে যে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো, আরব দেশগুলোতে যে সমস্ত আমেরিকার ঘাঁটি ছিল সেই সমস্ত ঘাঁটি ধ্বংস হয়ে গেছে, এবং এখান থেকে সেনা, বিমান, আদার সমস্ত সব কিছু আমেরিকা প্রত্যাহার করে নেবে এমন পরিকল্পনা চলছে ভেতরে ভেতরে। এই বিষয়টা বিবেচনা করা হচ্ছে, যদি মার্কিন সেনা এবং ঘাঁটি প্রত্যাহার করে নেয় তাহলে এই সমস্ত আরব দেশ বেসিক্যালি আমেরিকার নিরাপত্তা থেকে বা নিরাপত্তার বলয় যেটা, সেই বলয় থেকে বেরিয়ে গেল। তাইলে এরা কাদের নিরাপত্তার ভেতরে থাকবে? ইরানকে তো তখন এরা ভয় পায়। তাহলে এই জোটের আওতায় যাওয়া মানেই এই জোটটা দিয়ে ইরানকে মোকাবেলার চেষ্টা করবে এই আরব দেশগুলো, এটা ধরে নেওয়া যায়। এবং ইসরায়েল পেছনে আছে, তারা এমন এমন কিছু কাজ করবে যে কারণে সংঘাত হয়তো এই জোটের ভেতরে, এই জোটের সাথে ইরানের অনিবার্য হয়ে উঠবে। বিশেষ করে লেবানন, ইয়েমেন, সিরিয়া, ইরাক, এই সমস্ত জায়গায় যে সমস্ত ইরান সমর্থিত বা ইরানের পক্ষে যে সমস্ত প্রক্সি ফোর্স কাজ করে, তাদের সাথে এই আরব দেশগুলোর বিভিন্নভাবে, বিভিন্ন সময়, বিভিন্ন কারণে, বিভিন্ন ঘটনায় দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি হবে। যেমন এখন ইয়েমেনের হুতিদের সাথে সৌদি আরবের দ্বন্দ্ব সংঘাত হয়ে রয়েছে, ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলোর সাথে সৌদি আরবের দ্বন্দ্ব সংঘাত হচ্ছে, এরকম হবে। তখন এই দেশগুলো মিলে, সৌদি জোট মিলে বা মক্কা জোট মিলে তখন এদের বিরুদ্ধে যুদ্ধ করবে। তখন এদের বিরুদ্ধে আমেরিকা, ইসরায়েল যুদ্ধ করলে ইরানের যেমন খারাপ লাগতো বা কষ্ট লাগতো বা তার অনুভূতিতে লাগতো, এই মক্কা জোট যখন এদের বিরুদ্ধে যুদ্ধ করবে তখনও কিন্তু ইরানের খারাপ লাগবে বা ইরানের কিছু করতে হবে। সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে আমেরিকা এখান থেকে সরে যাওয়ার পর একটা বিরাট সম্ভাবনা আছে এই যে এই আরব দেশগুলোতে শিয়াদের একটা উত্থান ঘটতে পারে। অনেক জায়গায় শিয়া সংখ্যাগরিষ্ঠ লোকজন রয়েছে যারা ক্ষমতা দখল করেও নিতে পারে। যখনই ক্ষমতা দখল করবে তখন এই মক্কা জোট এই সমস্ত দেশে এই শিয়া বিরোধী একটা অভিযান চালাতে পারে। তখন আলটিমেটলি হয়তো ইরানকে তখন জড়িয়ে যেতে হবে। তার মানে এই মক্কা জোট একসময় হয়তো বা কার্যত
ইরান বিরোধী, শিয়া বিরোধী বা অত্র অঞ্চলে যে ইরান সমর্থিত প্রক্সি ফোর্স আছে তাদের বিরোধী একটা জোটে পরিণত হতে পারে। আসলে তারা ইসরায়েল বিরোধী জোটে পরিণত হবে নাকি ইরান বিরোধী, শিয়া বিরোধী, ইরানের পক্ষের প্রক্সি ফোর্স বিরোধী জোটে পরিণত হবে, আগামী কিছুদিনের ভেতরে আমরা তা পরিষ্কার বুঝতে পারব। সুপ্রিয় দর্শক, আশা করি আমি যে বিষয়টা বলতে চেয়েছিলাম সেটা ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে। এখনকার আলোচনা এখানে শেষ করছি। আপনারা এই বিষয়ে কি ভাবছেন সেই মতামত দিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।